শান্তি পরিকল্পনা মেনে নিতে হামাসকে ট্রাম্পের আলটিমেটাম, না হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি। ইসরায়েলি বর্বরতায় গাজায় একদিনে নিহত আরো 65 ফিলিস্তিনি। জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকরের পরও কঠোর অবস্থানে ইরান। কোনো চাপের কাছে মাথা নত করবে না তেহরান, জানালেন আরাকচি। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। বাজেট পাশে ব্যর্থ মার্কিন কংগ্রেস। সমঝোতা না পৌঁছালে মধ্যরাত থেকে বন্ধ হয়ে যাবে সরকারি কার্যক্রম। চাকরি হারানোর শঙ্কায় লাখ লাখ মানুষ। রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘে 7 দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার। নিরাপদ প্রত্যাবাসনে মিয়ানমার ও আরাকান আর্মির ওপর চাপ প্রয়োগে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যদি গাজায় শান্তি পরিকল্পনার 20টি দফার বিষয়টি মেনে না নেয়, তবে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সঙ্গে সুর মিলিয়ে নেতানিয়াহু বলেছেন, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা তার নেই। এদিকে ট্রাম্পের শান্তি পরিকল্পনায় ফিলিস্তিনিদের স্বার্থ উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ করেছে হামাস। আর দখলদারদের অব্যাহত আক্রমণে একদিনে প্রাণ হারিয়েছেন আরও 65 ফিলিস্তিনি। এদের মধ্যেই 20 জনেই ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে হতাহত হন অর্ধশতাধিক ফিলিস্তিনি। এদের ভিতর বেশ কয়েকজন প্রাণ হারান গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে ত্রাণ সংগ্রহে গিয়ে। আগ্রাসন চলে দেইর আল বালাতেও। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজায় শান্তি পরিকল্পনার 20 দফা বিষয়ে জবাব দেওয়ার জন্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে 3 থেকে 4 দিনের সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাস পরিকল্পনা মেনে না নিলে পরিণতি খুবই ভয়াবহ হবে। এর আগে গাজায় তাৎক্ষণিক যুদ্ধ বন্ধে 20 দফা পরিকল্পনা পেশ করে হোয়াইট হাউস। তাতে যুদ্ধবিরতি, হামাসের হাতে জিম্মিদের বিনিময়, ইসরায়েলের হাতে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি, ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহার, হামাসের নিরস্ত্রীকরণ এবং একটি আন্তর্জাতিক সংস্থার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের কথা উল্লেখ রয়েছে। শুধু ট্রাম্প নয়, হামাসকে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানানো। বলেন, হামাস যদি ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করে, তবে ইসরায়েল যে কোনো উপায়ে জিম্মিদের নিজ দেশে ফিরিয়ে আনবে। এরই মধ্যে ট্রাম্পের সঙ্গে বসে গাজায় গণহত্যামূলক যুদ্ধ থামাতে 20 দফা পরিকল্পনা উন্মোচনের কয়েক ঘন্টার মধ্যেই সুর পাল্টেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিওতে তিনি বলেন, উপত্যকাটি থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেয়ার কোনো ইচ্ছা তার নেই। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসিকে বলেন, হামাস ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারে, কারণ এ পরিকল্পনায় ইসরায়েলিদের স্বার্থ রক্ষা এবং ফিলিস্তিনিদের স্বার্থ উপেক্ষা করা হয়েছে। এছাড়া হামাস নিরস্ত্র হওয়া এবং অস্ত্র হস্তান্তর করতে রাজি হওয়ার সম্ভাবনা নেই বলেও জানান তিনি। নরবরে যুদ্ধবন্ধের চেষ্টার মাঝেও প্রিয়জনকে ফিরে পাবার আশায় ইসরায়েলি জিম্মিদের সেনারা। মঙ্গলবার তেল আবিবের রাস্তায় জিম্মিদের পরিবারের সঙ্গে জড়ো হন ইসরায়েলি যুদ্ধরত সেনাদের অভিভাবকও। প্ল্যাকার্ড, ব্যানার হাতে দ্রুততম সময়ের মধ্যে মার্কিন প্রেসিডেন্টকে সংঘাত বন্ধের দাবি জানান তারা। মৌসুমী সাথী, সময় সংবাদ। এদিকে গাজা পুনর্গঠনের জন্য পিস বোর্ড এর সভাপতি হিসেবে নিজের নাম প্রস্তাব করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা মনে করছেন 20 দফার মধ্যে ইসরায়েলের নিরাপত্তা জোরদারের প্রতি গুরুত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আবার এই প্রস্তাবে হামাস রাজি না হলে ইসরায়েলের যে কোনো পদক্ষেপে সমর্থন দেওয়ারও হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম দফাতে উল্লেখ করেছেন, গাজা উগ্রবাদ ও সন্ত্রাসমুক্ত এলাকা হবে, যা এর প্রতিবেশীদের জন্য হুমকি তৈরি করবে না। বিশ্লেষকরা মনে করছেন তিনি উগ্রবাদ বলতে হামাসকেই বোঝাতে চেয়েছেন, পাশাপাশি ইসরায়েলকে আরও নিরাপত্তা দেওয়ার কৌশল বেছে নিয়েছেন। গাজা পুনর্গঠনের কথা বললেও কিভাবে তা পরিষ্কার করেননি। উভয় পক্ষ সম্মত হলে যুদ্ধ বন্ধ হবে, আর চুক্তি গ্রহণের 72 ঘন্টার মধ্যে ইসরায়েলের সব জিম্মিদের জীবিত ও মৃতদেহ ফেরত পাঠাতে হবে। তেল আবিবের কারাগারে আটক থাকা 1700 গাজাবাসীকে মুক্তি দেবে ইসরায়েল। এর মধ্যে নারী ও শিশু অন্তর্ভুক্ত থাকবে। প্রতিটি ইসরায়েলি বন্দীর মরদেহ ফেরত দিলে ইসরায়েল 15 জন মৃত গাজাবাসীর মরদেহ ফিরিয়ে দেবে। বন্দীদের ফেরত দেওয়ার পর হামাসের যেসব সদস্য শান্তিপূর্ণ সহাবস্থান এবং অস্ত্র সমর্পণ করতে রাজি হবে, তাদেরকে ক্ষমা করে দেয়া হবে।
চুক্তি সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে গাজায় অবিলম্বে পূর্ণ সাহায্য পাঠানো হবে। জাতিসংঘ, রেড ক্রিসেন্ট ও অন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কার্যক্রম পরিচালিত হবে। গাজা একটি প্রযুক্তি নির্ভর অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটির অস্থায়ী শাসনের অধীনে পরিচালিত হবে। এই কমিটিতে যোগ্য ফিলিস্তিনি এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা থাকবেন। এর তদারকি ও নজরদারি করবে একটি নতুন আন্তর্জাতিক অস্থায়ী প্রতিষ্ঠান পিস বোর্ড, যার নেতৃত্ব ও সভাপতিত্ব করবেন ডোনাল্ড ট্রাম্প। এই কমিটির অন্য সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে, তবে এর মধ্যে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার থাকবেন। গাজা পুনর্গঠনে একটি অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা তৈরি ও অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে, তবে সুড়ঙ্গ সহ সেখানকার সব ধরনের সামরিক ও আক্রমণাত্মক অবকাঠামো ধ্বংস করা হবে। ট্রাম্পের 20 দফায় আরও রয়েছে হামাস এবং অন্যান্য দলগুলো প্রতিবেশী দেশ বা তার জনগণের জন্য কোনো হুমকি তৈরি করবে না। যুক্তরাষ্ট্র, আরব ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী বা আইএসএফ গড়ে তোলার জন্য। ইসরায়েল গাজা দখল বা অধিগ্রহণ করবে না বলে উল্লেখ আছে। আইএসএফ যখন নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করবে, তখন ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহার করা হবে। তবে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারে নির্দিষ্ট কোনো সময়সীমা পরিষ্কার করেননি ডোনাল্ড ট্রাম্প। বিশেষজ্ঞরা মনে করছেন 20 দফার মধ্যে ট্রাম্পের কোনো উদ্দেশ্য আছে, কারণ পিস বোর্ডের প্রধান হিসেবে নিজেই নিজের নাম প্রস্তাব করেছেন। শেখ সাদি মারজান, সময় সংবাদ। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়নে উভয় পক্ষকে আহ্বান জানিয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, ফ্রান্স সহ অনেক দেশ। গাজায় রক্তপাত বন্ধ, যুদ্ধবিরতিতে ট্রাম্পের প্রচেষ্টাকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরব, জর্ডান, কাতার, মিশর, তুরস্ক সহ আরও দেশ। স্বাগত জানিয়েছে ভারত, পাকিস্তানও। মধ্যপ্রাচ্যের পাশাপাশি পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এটি ভালো উদ্যোগ বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় 2 বছর ধরে চলছে গাজায় ইসরায়েলি বর্বরতা। যুদ্ধবিরতির লক্ষ্যে চলে নানা প্রচেষ্টা। এরই ধারাবাহিকতায় সোমবার উপত্যকায় যুদ্ধ বন্ধে 20 দফা শান্তি পরিকল্পনা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই শান্তি পরিকল্পনা সামনে আসার পরে একে স্বাগত জানিয়েছে ইউরোপের বিভিন্ন দেশ। সব পক্ষকে পরিকল্পনা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে কানাডা, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ইতালি, ফ্রান্স সহ বিভিন্ন দেশ। উপত্যকায় নিরাপদে মানবিক সহায়তা পৌঁছানোয় সমর্থনের কথা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। গাজা যুদ্ধের অবসান নাগালের মধ্যে এসেছে উল্লেখ করে যুদ্ধবিরতি, মানবিক সহায়তার নিরাপদ প্রবেশাধিকার এবং সব জিম্মির মুক্তির কথা জানিয়েছে নেদারল্যান্ডস। একই আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। গাজায় রক্তপাত বন্ধ ও যুদ্ধবিরতিতে ট্রাম্পের প্রচেষ্টাকে অভিনন্দন জানিয়েছে সৌদি আরব, জর্ডান, কাতার, মিশর সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে। শান্তি পরিকল্পনায় সম্মত হওয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় দ্বিরাষ্ট্র সমাধানের ওপর জোর দেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত, পাকিস্তানও। পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের উদ্যোগকে ভালো উপায় বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দ্বিরাষ্ট্র সমাধানের প্রস্তাব মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদে শান্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে ইসলামাবাদ। ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করেছেন ইসরায়েলের বিরোধী রাজনীতিবিদ বেনি গাৎজো। এদিকে 20 দফা শান্তি পরিকল্পনায় গাজায় অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম আসলেও এটি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। রাইসা জান্নাত, সময় সংবাদ। কোনো বিদেশি চাপের কাছে মাথা নত করবে না ইরান। দেশের স্বার্থ রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এরই মধ্যে স্ন্যাপব্যাক মেকানিজম দিয়ে ইরানকে ভয় দেখানো যাবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের অযৌক্তিক ও অসম্ভব শর্তের কারণেই জাতিসংঘ নিষেধাজ্ঞা ইস্যুতে সমাধান ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
বৈশ্বিক মঞ্চে কোনোভাবেই থামছে না ইরানের সঙ্গে পশ্চিমাদের সংঘাত, সময়ের সঙ্গে সঙ্গে আরও তীব্র হচ্ছে। এবার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের অযৌক্তিক ও অসম্ভব শর্তের কারণেই জাতিসংঘে নিষেধাজ্ঞা ইস্যুতে সমাধান ব্যর্থ হয়েছে বলে অভিযোগ তুলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরান কোনো চাপেই জাতীয় স্বার্থ বিসর্জন দেবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। জাতিসংঘ সদর দফতরে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ইরান যুক্তিসঙ্গত প্রস্তাব দিয়েছিল, ইউরোপীয় কর্মকর্তারাও তা স্বীকার করেছেন, কিন্তু মার্কিন প্রশাসন ভিন্ন পথে চাপ দেয়ায় সমঝোতা সম্ভব হয়নি। একই সুরে কথা বলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানো। স্থানীয় সময় মঙ্গলবার জাতীয় কুস্তি দলের সম্মাননা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, বিদেশি অবরোধ বা চাপ সত্ত্বেও ইরান মাথা নত করবে না। নিষেধাজ্ঞা যতই আসুক, নিজস্ব শক্তির ওপর নির্ভর করলেই যে কোনো লক্ষ্য পূরণ সম্ভব বলেও স্পষ্ট বার্তা দেন তিনি। একই দিন বাগদাদে ইরানি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাশেম আল আরাজি। বৈঠকে দুই দেশের নিরাপত্তা চুক্তির আলোকে যৌথ স্থিতিশীলতা, সন্ত্রাসবাদ ও আঞ্চলিক হুমকি মোকাবিলার বিষয়ে আলোচনা হয়। এ সময় আল আরাজি স্পষ্ট করে বলেন, প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে আক্রমণের ঘাঁটি হিসেবে ইরাকি ভূখণ্ডকে ব্যবহার করতে দেয়া হবে না। মৌসুমী সাথী, সময় সংবাদ। মার্কিন ফেডারেল সরকার শাটডাউন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবারের মধ্যে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতা পৌঁছাতে না পারলে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মধ্যরাতে বন্ধ হয়ে যাবে সরকারের বিভিন্ন কার্যক্রম। চাকরি হারাতে পারেন লাখ লাখ মানুষ। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। সময় দ্রুত ঘনিয়ে আসছে, বলা যায় ঘড়ির কাঁটার বিরুদ্ধে চলছে প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় 30 সেপ্টেম্বর মঙ্গলবার মধ্যরাতে শেষ হয়ে যাচ্ছে মার্কিন ফেডারেল সরকারের জন্য বরাদ্দকৃত অর্থ। এই সময়ের মধ্যে তহবিল নিয়ে কংগ্রেস কোনো ঐক্যমতে পৌঁছাতে না পারলে বন্ধ হয়ে যাবে ফেডারেল সরকারের বিভিন্ন কার্যক্রম। ফেডারেল সরকার পরিচালনার অর্থ বরাদ্দ দেয় মার্কিন কংগ্রেস। রিপাবলিকান ও ডেমোক্রেট আইন প্রণেতারা মিলে অর্থ ছাড় দেন। যখন এই অর্থ প্রদান আটকে যায়, তখন সম্ভাব্য শাটডাউনের মুখোমুখি হয় ফেডারেল সরকার। এর কারণে কিছু সরকারি পরিষেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে বলেও জানা গেছে। তবে শাটডাউন ইস্যুতে ডেমোক্রেটদের দুষছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্রেটরা শাটডাউন চাইছে, আমরা না। আমরা আমাদের সময়কে কাজে লাগিয়েছি, কোটি কোটি ডলার বিনিয়োগও করেছি। এবার শাটডাউন হলে সবচেয়ে নেতিবাচক প্রভাব পড়বে সরকারি বিভিন্ন এজেন্সিতে কাজ করা কর্মীদের ওপর। অর্থ সংকটে ছাঁটাই হতে পারে লাখ লাখ কর্মী। এরই মধ্যে চলতি বছর শাটডাউনের কারণে 3 লাখ ফেডারেল কর্মী পদত্যাগ করেছেন। শেষ মুহূর্তে শাটডাউন কাটাতে কংগ্রেসে চলছে দেন দরবার। সমঝোতায় বসেছেন রিপাবলিকান ও ডেমোক্রেট সদস্যরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, ফেডারেল সরকার শাটডাউন হলে আরো কর্মী ছাঁটাই করা হবে। এরই মধ্যে গত 9 মাসে বাজেট না থাকায় ফেডারেল সরকারের আকার ব্যাপকভাবে হ্রাস করেছেন মার্কিন প্রেসিডেন্ট। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা সংকট সমাধানে 7 দফা প্রস্তাবনা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমবারের মতো জাতিসংঘ সদর দফতরে আয়োজিত রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে মিয়ানমার ও আরাকান আর্মির ওপর কঠোর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের প্রতিনিধি খাদ্য সরবরাহ সহায়তা চালু রাখে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান। এদিকে রোহিঙ্গাদের আওতায় নতুন করে $96 মিলিয়ন অনুদানের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। জাতিসংঘ সাধারণ পরিষদের 80তম অধিবেশনে রোহিঙ্গাদের নিয়ে বিশেষ সম্মেলনে যোগ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্মেলনের বিষয়বস্তু মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বিশ্ব নেতারা। বক্তারা মিয়ানমারের জাতিগত নিধন নিয়ে উদ্বেগ প্রকাশ করে তার সমাধানের জন্য রূপরেখা তৈরির আহ্বান জানান। এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন সফরসঙ্গী এনসিপির 2 নেতা। প্রধান উপদেষ্টা বলেন, গণহত্যা শুরুর 8 বছর পেরিয়ে গেলেও রোহিঙ্গাদের দুর্দশা এখনো অব্যাহত রয়েছে। সংকট নিরসনের উদ্যোগ খুবই সীমিত। আন্তর্জাতিক অর্থায়নও ভয়াবহ ঘাটতির মুখে। এর ফলে বাংলাদেশও সামাজিক এবং পরিবেশগতভাবে চরম হুমকির মুখে উল্লেখ করে সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে 7 দফা প্রস্তাবনা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস।
Towards a sustainable resolution of the crisis, I propose the following actions by the international community. First, devise a practical roadmap for safe, dignified repatriation of the Rohingyas with reasonable and stabilization of Rakhine. Second, exert effective pressure on Myanmar and the Arakan army to end violence against Rohingya and start their sustainable repatriation, beginning with those who recently arrived in Bangladesh and those who are internally displaced. Third, mobilize international support to stabilize Rakhine and place international civilian presence to monitor stabilization. Mobilize donor contribution to fully fund the joint response plan, pursue accountability and restorative justice, dismantle the narco-economy, and combat transboundary crimes. ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মিয়ানমার ও আরাকান আর্মির উপর কার্যকর চাপ প্রয়োগ করতে হবে, যাতে তারা অবিলম্বে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ করে এবং দ্রুত প্রত্যাবাসনের কাজ শুরু করে। Rohingya crisis originated in Myanmar. Its solution lies in Myanmar. The international community must put effective pressure on Myanmar and the Arakan army to immediately stop persecution of the Rohingyas and start working for their expeditious repatriation to Rakhine. It is the only solution of the crisis. It should not be held hostage to broader reforms in Myanmar. এ সময় যুক্তরাষ্ট্রে পড়তে আসা রোহিঙ্গা শিক্ষার্থী সায়েদ আলা আবেগঘন বক্তব্য রাখেন। বিশ্ব নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, রোহিঙ্গারা দেশে ফিরতে চায়। These people were killed in a drone attack by the Arakan army on 5th August 2024. শেষ হলো জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। শেষ হলো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নিউ ইয়র্ক সফর। জাতিসংঘ সদর দপ্তরে প্রথম রোহিঙ্গা বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনের পর বাংলাদেশকে $৯৬ মিলিয়ন আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ঘোষণা অনুযায়ী $৬০ মিলিয়ন অনুদান দেবে যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য দেবে $৩৬ মিলিয়ন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। শক্তিশালী টাইফুন বুয়ালয়ের আঘাতে লন্ডভন্ড ভিয়েতনাম। এখনো পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৯ জন, নিখোঁজ রয়েছেন অন্তত ২১ জন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাজারো বাড়িঘর ও ফসলি জমি। ঘূর্ণিঝড়ের প্রভাবে ভিয়েতনামের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা ও ভূমিধসের সংকট তৈরি হয়েছে। স্থানীয় সময় সোমবার ভোরে উত্তর মধ্য ভিয়েতনামের হাতিং প্রদেশে আছড়ে পড়ে টাইফুন বুয়ালয়। ঘণ্টায় শতাধিক কিলোমিটার বেগে বয়ে যাওয়া বাতাস গুড়িয়ে দেয় বাড়িঘর, উপড়ে ফেলে বিদ্যুতের খুঁটি ও গাছপালা। হতাহত হয়েছেন বেশ কয়েকজন। অনেক জেলে এখনও নিখোঁজ। ক্ষতিগ্রস্ত এলাকার বড় অংশ এখনও বিদ্যুৎ ও ইন্টারনেটবিহীন। সড়কে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জরুরি ত্রাণ ও উদ্ধার কাজে নেমেছেন সেনা ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা। আমরা সারা রাত কাজ করছি রাস্তা পরিষ্কার করার জন্য। জনসাধারণ যেন দ্রুত স্বাভাবিকভাবে চলাচল করতে পারে, সেটাই এখন আমাদের প্রধান লক্ষ্য। টাইফুনের পর ভারী বৃষ্টির কারণে অনেক এলাকা তলিয়ে গেছে। পানিবন্দী পরিবারগুলো নৌকা কিংবা ভেলায় করে চলাচল করছেন। মধ্যরাতে পানি হঠাৎ অনেক বেড়ে যায়। আমাদের প্রত্যেকের ঘর এখন প্লাবিত। কোথাও পানির গভীরতা ১৪০ সেন্টিমিটারের বেশি। সরকারি হিসেবে ক্ষতিগ্রস্ত হয়েছে ১ লাখেরও বেশি ঘরবাড়ি ও ১০,০০০ হেক্টর জমির ফসল। এছাড়া আগামী ২৪ ঘন্টায় উত্তরের বিভিন্ন প্রদেশে ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি রয়ে গেছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। এবার জেনজি বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কার। বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে তরুণদের আন্দোলনের মুখে এরই মধ্যে দেশটির সরকার ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট রাজোয়েলিনা। যদিও তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। আন্দোলনকারীরা চলমান বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘাতে ২২ জন নিহতের খবর পাওয়া গেছে। রাজধানী সহ দেশ জুড়ে চলছে ভাঙচুর, লুটপাট। স্থানীয় সময় সোমবার রণক্ষেত্রে পরিণত হয় মাদাগাস্কারের রাজধানী আন্তানানারিভো। কারফিউ ভেঙে এদিন সকালে আবারও রাস্তায় নামেন আন্দোলনকারীরা। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ব্যবহার করে। ভাঙচুর চালানো হয় সুপারমার্কেট, ব্যাংক ও রাজনীতিবিদদের বাড়িতেও।
বিক্ষোভের শুরুটা হয় গত বৃহস্পতিবার। বিদ্যুৎ ও পানি ঘাটতির বিরুদ্ধে তরুণদের নেতৃত্বে সংগঠিত হয় আন্দোলন। টেলিভিশনে প্রচারিত ভাষণে প্রেসিডেন্ট রাজোয়েলিনা স্বীকার করেছেন সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। প্রধানমন্ত্রীকে সরিয়ে নতুন সরকার গঠনের ঘোষণা দিয়ে তিনি জানান 3 দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য আবেদন গ্রহণ করা হবে। তরুণদের সঙ্গে আলোচনা বসার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তবে আন্দোলনকারীরা প্রেসিডেন্টের পদত্যাগের দাবি জানিয়ে বলেছেন সরকার বদল নয়, শীর্ষ নেতৃত্বের জবাবদিহিতা চাই। রাশিয়ার পোদলস্ক শহরে অবস্থিত শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান জিও পোদলস্ক, এখানে তৈরি হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য অত্যাধুনিক ইঞ্জিন, বয়লার এবং হেভি ইকুইপমেন্ট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও ভারত, চীন সহ বিশ্বের নানা দেশে সরবরাহ করা হয়েছে তাদের তৈরি সরঞ্জাম। জিও পোদলস্ক ঘুরে ওমর ইনানের রিপোর্ট। রাশিয়ার এই জিও পোদলস্ক শিল্প প্রতিষ্ঠানেই বানানো হয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য অত্যাধুনিক ইঞ্জিন, বয়লার এবং হেভি ইকুইপমেন্ট। আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করেই তৈরি হয় এসব যন্ত্রপাতি। উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন ধাপ, ডিজাইন, মান নিয়ন্ত্রণ থেকে শুরু করে ফাইনাল টেস্টিং পর্যন্ত সবই সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করেন সংশ্লিষ্টরা। জিও পোদলস্ক শুধু সরঞ্জাম তৈরি নয়, বিশ্বের বিভিন্ন দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রযুক্তি উন্নয়নে সক্রিয় সহযোগিতা করছে বলে জানালেন রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাটমের কর্মকর্তারা। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়নের পথে পারমাণবিক শক্তি গুরুত্বপূর্ণ অবলম্বন হতে পারে বলে জানালেন রোসাটমের বিজ্ঞানীরা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছাড়াও ভারত, চীন সহ বিশ্বের নানা দেশে সরবরাহ করা হয়েছে জিও পোদলস্কের তৈরি সরঞ্জাম। রাশিয়ার পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের সবচেয়ে বড় কারখানা এই জিও পোদলস্কে। জিও পোদলস্কে ভারী সব সরঞ্জামাদির পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো অন্য দেশেও স্থাপন করা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বড় বড় সব ভারী সরঞ্জামাদি বানানো হয় এখানকার কারখানায়। জিও পোদলস্ক থেকে ওমর ইনান, সময় সংবাদ। পাকিস্তানের বেলুচিস্তানের কোয়েটায় গাড়ি বোমা হামলা অন্তত 10 জন নিহত হয়েছেন। শক্তিশালী বিস্ফোরণে আহত হয়েছেন অনেকে। স্থানীয় সময় মঙ্গলবার কোয়েটায় আধা সামরিক বাহিনীর প্রধান কার্যালয়ের বাইরে এই বিস্ফোরণ ঘটে। বোমা হামলার পাশাপাশি নিরাপত্তা বাহিনীর ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী। হামলার ঘটনায় কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি, তবে প্রদেশটিতে দীর্ঘদিন ধরে বেসামরিক নাগরিক, নিরাপত্তা বাহিনী ও সরকারি স্থাপনা লক্ষ্য করে বিভিন্ন সময় আত্মঘাতী হামলা চালিয়ে থাকে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। ভারতের চেন্নাইয়ের নির্মাণাধীন একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের দুর্ঘটনায় 9 শ্রমিক নিহত হয়েছেন, আহত আরও 1। স্থানীয় সময় মঙ্গলবার তামিলনাড়ুতে এন্নোর ইকোনমিক জোনে সুপার ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার প্রকল্প নির্মাণকালে ইস্পাতের আর্চ ভেঙে পড়লে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে মরদেহগুলোকে মর্গে এবং আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠান তারা। এ বিষয়ে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী MK স্ট্যালিন। চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাতের শঙ্কায় নিজেদের অস্ত্রের মজুদ বাড়াতে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্রের উৎপাদন দ্বিগুণ থেকে 4 গুণ বাড়ানোর পরিকল্পনা করছে পেন্টাগন। ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রুশ গণমাধ্যম RT। তথ্য অনুযায়ী জুনে সমর দফতরের শীর্ষ অস্ত্র নির্মাতাদের নিয়ে বৈঠকের পরই এই উদ্যোগ নেওয়া হয়। সমরমন্ত্রী পিট হেগসেথ ও জয়েন্ট চিফ জেনারেল ড্যান কেইন বৈঠকটি পরিচালনা করেন। এতে বড় ঠিকাদারি প্রতিষ্ঠান ছাড়াও নতুন স্টার্টআপ কোম্পানি ও গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ সরবরাহকারী অংশ নেয়। প্রতিবেদনে আরও বলা হয় 12 ধরনের অস্ত্রকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, তবে বিশ্লেষকদের আশঙ্কা উৎপাদন লক্ষ্য বাস্তবায়ন কঠিন হতে পারে। এছাড়াও নতুন সরবরাহকারী যাচাইয়ে ব্যয় হবে শত শত কোটি ডলার। আফগানিস্তানে আবারও কঠোর বিধিনিষেধ তালেবান প্রশাসনের। এবার সারা দেশে টেলিকমিউনিকেশন ও ইন্টারনেট সংযোগ একযোগে বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। এতে দেশ জুড়ে ইন্টারনেট সহ ফোন সেবা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
হঠাৎ করেই রাজধানী কাবুল সহ দেশ জুড়ে সব ধরনের টেলিফোন, মোবাইল, ইন্টারনেট এবং স্যাটেলাইট টিভি পরিষেবা বন্ধ করে দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। স্থানীয় সময় সোমবার বিকেল 5টার দিকে ফাইবার অপটিক লাইন কেটে দেওয়ার পর থেকেই শুরু হয় অচলাবস্থা। ব্যাংকিং থেকে ব্যবসায়িক সেবা সবকিছুই থমকে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। গণমাধ্যম AFP জানিয়েছে তাদের কাবুল অফিসের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। ইন্টারনেট নজরদারি সংস্থা নেটব্লকস জানিয়েছে ধাপে ধাপে সংযোগ বিচ্ছিন্ন করার পর মঙ্গলবার ভোরের মধ্যেই দেশজুড়ে সম্পূর্ণ ব্ল্যাকআউট তৈরি হয়। কিছুদিন ধরে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে ধীরগতির ইন্টারনেট কিংবা সম্পূর্ণ সংযোগহীনতার অভিযোগ পাওয়া যাচ্ছিল। তালেবান সরকার জানিয়েছিল বিকল্প ব্যবস্থা নেওয়া হবে, তবে সে ব্যাপারে কোনো বিস্তারিত ব্যাখ্যা আসেনি। টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় কাবুল বিমানবন্দর থেকে শুরু করে অভ্যন্তরীণ পরিবহন ও প্রশাসনিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। ব্যবসায়িক মহল মনে করছে দীর্ঘমেয়াদে এই অবস্থা চলতে থাকলে আফগান অর্থনীতি স্থবির হয়ে পড়বে। 2021 সালে ক্ষমতায় ফেরার পর থেকেই তালেবান একের পর এক বিধিনিষেধ আরোপ করে আসছে। নারীদের শিক্ষা, কর্মক্ষেত্র ও সামাজিক ভূমিকা ক্রমশ সংকুচিত করা হয়েছে। এই মাসের শুরুতেই বিশ্ববিদ্যালয় থেকে নারী লেখকের বই সরিয়ে দেওয়া হয়, সঙ্গে মানবাধিকার ও যৌন হয়রানি বিষয়ক পাঠ্য বাতিল করা হয়েছে। সর্বশেষ ইন্টারনেট ব্যবস্থা বন্ধ হয়ে দেশটি আরও গভীর অচলাবস্থার দিকে এগোচ্ছে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ভারী বৃষ্টিতে ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। মঙ্গলবার সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গায় শুরু হয় বৃষ্টি। রাস্তাঘাটে পানি জমে পড়ায় ব্যাহত হয় যান চলাচল, এতে দেখা দেয় দীর্ঘ যানজট। চরম দুর্ভোগে পড়েন অফিসগামী স্কুল কলেজের শিক্ষার্থীরা। আবহাওয়া বিভাগ বলছে নিম্নচাপের কারণে রাজস্থান এবং নয়াদিল্লিতে বৃষ্টিপাত কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় নির্মাণাধীন একটি ভবন ধসে পড়ায় একজন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে আছেন অন্তত 38 জন। সিদোআর্জ শহরের আল খোজিন ইসলামিক বোর্ডিং স্কুল কম্পাউন্ডে সোমবার বিকেলে দুর্ঘটনা ঘটে। ভবনের নিচতলায় নামাজ চলাকালে হঠাৎ করে পুরো কাঠামো ধসে পড়ে। উদ্ধারকর্মীরা জানান প্রায় 100 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও আহত হয়েছেন অন্তত 80 জন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে ভবনের ভিত্তি দুর্বল থাকায় চতুর্থ তলা নির্মাণের ভার সামলাতে পারেনি। নতুন চালু হতে যাওয়া কে ভিসার সুবিধা হাতে পেতে শুরু করেছে চীন। 1 অক্টোবর থেকে ভিসা চালু হওয়ার কথা থাকলেও পরিসংখ্যান বলছে এরই মাঝে কমপক্ষে 85 জন মার্কিন গবেষক চীনা প্রতিষ্ঠানগুলোতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি নিয়ন্ত্রণ, কড়াকড়ি ভিসা খরচ বৃদ্ধি এবং গবেষণা বাজেট কাটছাট তরুণদের বিকল্প খুঁজতে বাধ্য করছে। সেখানে চীনের বিশ্ববিদ্যালয়গুলো বিদেশি প্রতিভা আকর্ষণে গত কয়েক বছরে বেশ সক্রিয় হয়েছে। বিশেষ করে যারা আগে যুক্তরাষ্ট্রে কাজ করেছেন সেই গবেষকদের আকৃষ্টে নানা পদক্ষেপ নিয়েছে দেশটি। নতুন কে ভিসা তারই প্রতিফলন বলে মনে করছেন অনেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা মামলার নিষ্পত্তিতে প্রায় $2.5 কোটি ক্ষতিপূরণ দিচ্ছে ইউটিউব। 2021 সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলে হামলার পর তার অ্যাকাউন্ট স্থগিত করায় এই মামলা হয়েছিল। আদালতের নথি অনুযায়ী প্রায় $2.5 কোটি এই সমঝোতার মধ্যে $2.2 কোটি যাবে ট্রাস্ট ফর দ্য ন্যাশনাল মল এ, যা হোয়াইট হাউস কমপ্লেক্সে ট্রাম্পের নির্মীয়মান $20 কোটি বলরুমে ব্যয় হবে। বাকি অর্থ বিতরণ হবে মামলার অন্য বাদীদের মধ্যে। এর মধ্যে লেখিকা নাওমি ওলফ ও আমেরিকান কনজারভেটিভ ইউনিয়নও রয়েছে। যদিও ইউটিউব কোনো বেআইনি কাজের দায় স্বীকার করেন এবং প্রতিষ্ঠানটির নীতিতেও কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছে তারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে জরুরি আইনে সই করলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। নতুন এই আইন তাকে দিচ্ছে বিশেষ নিরাপত্তা ক্ষমতা, দেশ জুড়ে সেনা মোতায়েন থেকে শুরু করে সীমান্ত বন্ধ করে দেওয়ার মতো ক্ষমতা। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে জরুরি আইনে সই করলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাকাসের জনসমাবেশে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেস জানান, যদি মার্কিন বাহিনী ভেনেজুয়েলায় হস্তক্ষেপ করে তবে সঙ্গে সঙ্গে কার্যকর হবে বাহ্যিক অশান্তি ডিক্রি। এই আইনের আওতায় সেনা, মিলিশিয়া ও আইনশৃঙ্খলা বাহিনী মিলে সামরিক নিয়ন্ত্রণ নেবে গুরুত্বপূর্ণ অবকাঠামো, তেল ও শিল্প খাতে।
রদ্রিগেস যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন জাতিসংঘ সনদভঙ্গের। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে যুদ্ধের উস্কানিদাতা বলে অভিহিত করেছেন। রদ্রিগেজের দাবি, এই ডিক্রি প্রেসিডেন্ট মাদুরোকে ভেনেজুয়েলা রক্ষার সাংবিধানিক ক্ষমতা দেবে। এর আগে দেশ জুড়ে শুরু হয় জাতীয় নাগরিক প্রতিরক্ষা মহড়া। সেনা, পুলিশ, দমকল, মিলিশিয়া ও বেসামরিক স্বেচ্ছাসেবীরা অংশ নেন এ মহড়ায়। স্কুল, হাসপাতাল, সাবওয়ে ও সরকারি ভবনে চলে জরুরি পরিস্থিতি মোকাবিলার অনুশীলন। প্রেসিডেন্ট মাদুরো বলেন, জনগণ, সেনা ও পুলিশের ঐক্যই ভেনেজুয়েলার আসল শক্তি। কারাকাসের মেয়র থেকে শুরু করে প্রেসিডেন্সিয়াল গার্ডের জেনারেলরা বলেন, মার্কিন চাপ যত বাড়বে ততই বাড়বে প্রশিক্ষণ ও প্রস্তুতি। নাদিম মারজান, সময় সংবাদ। আগামী অক্টোবর থেকে জাপানে একসঙ্গে ৩,০০০-এরও বেশি খাদ্য পানীয় পণ্যের দাম বাড়তে যাচ্ছে। এ কারণে শঙ্কায় আছে সাধারণ মানুষ থেকে শুরু করে দেশটিতে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরাও। এদিকে কাঁচামাল আর শ্রম খরচ বেড়ে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না বলে দাবি কোম্পানিগুলোর। জাপান থেকে শাকিল মাহমুদের রিপোর্ট। জাপানের খাদ্যপণ্যের বাজারে এবার বাড়ছে অস্থিরতা। ৩,০০০-এর বেশি পণ্যের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো। আগামী মাস থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে। প্রায় ৬ মাস পর এত বড় পরিসরে একসঙ্গে এত বেশি পরিমাণ পণ্যের দাম বাড়ানো হচ্ছে। ৫০০ মিলিলিটার কোকাকোলার দাম বাড়ছে ১৮৩ ইয়েন থেকে ২১৬ ইয়েনে। একইভাবে প্যাকেটজাত স্ন্যাক্স, পানীয়, নুডলস সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় দৈনন্দিন কেনাকাটায় পরিবারগুলোর উপর বাড়তি চাপ তৈরি হবে বলে শঙ্কা করা হচ্ছে। ঘন্টা প্রতি মজুরি কিছুটা বাড়বে, সেই খবরে আমরা কিছুটা স্বস্তিতে থাকলেও সাথে সাথে সকল পণ্যের দাম বাড়বে বলে আমরা শুনেছি। চালের বাজার মূল্য উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় চালের তৈরি পণ্য এর বাইরে নয়। জাপানি ঐতিহ্যবাহী খাবার মোচি ও সাকের দামও অক্টোবর থেকে বাড়ছে। বিশেষজ্ঞদের মতে কৃষি খাতে উৎপাদন খরচ বাড়তে থাকায় এই প্রবণতা দীর্ঘস্থায়ী হতে পারে। একই সঙ্গে অক্টোবর মাসে শেষ হয়ে যাচ্ছে বিদ্যুৎ ও গ্যাস বিলের সরকারি ভর্তুকি। গত ৩ মাসে এই সহায়তায় পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি দিয়েছিল। এবার সেই সুযোগও বন্ধ হয়ে যাওয়ায় মাসিক খরচ আরও বেড়ে যাবে। যদিও অক্টোবর থেকে ঘন্টা প্রতি ন্যূনতম মজুরি বাড়ছে ৬৩ ইয়েন। বেতন বাড়লেও তা মুদ্রাস্ফীতির চাপে কার্যত মানুষের হাতে বেতন পৌঁছানোর আগেই শেষ হয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। আমার মনে হয় যদি দাম বৃদ্ধির হার মজুরি বৃদ্ধির হারের চেয়ে বেশি হয় তাহলে জীবনযাত্রা আরো কঠিন হয়ে পড়বে। আমরা যারা পরিবার নিয়ে থাকি তারা সবচেয়ে চাপে পড়বো দ্রব্যমূল্যের দাম বাড়লে। বাড়তি চাপের মুখে পড়তে যাচ্ছে বিদেশি শিক্ষার্থীরাও, বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীরা। তাদের অনেকেই পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন কাজ করে টিউশন ফি ও জীবনযাত্রার খরচ সামাল দেন। অক্টোবর থেকে শুরু হতে যাওয়া নতুন দফার এই মূল্য বৃদ্ধি সাধারণ পরিবার থেকে শুরু করে বিদেশি শিক্ষার্থী সবার জীবনেই প্রভাব ফেলবে। অর্থনীতিবিদরা বলছেন, মজুরি বাড়লেও তা যদি দ্রব্যমূল্যের সাথে পাল্লা দিতে না পারে তাহলে চাপ কমবে না, বরং আরো বাড়বে। মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। রাশিয়ার রাজধানী মস্কোতে চলছে উত্তর কোরিয়ার শিল্প প্রদর্শনী। প্রদর্শনীতে পতাকা হাতে রুশ ও উত্তর কোরীয় সেনাদের ছবি থেকে শুরু করে যুদ্ধের দৃশ্য পর্যন্ত সবই তুলে ধরা হয়েছে দুই মিত্র দেশের সম্পর্কের প্রতীক হিসেবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের করমর্দনের বিশাল ছবি দর্শকদের অভ্যর্থনা জানাচ্ছে। সাজানো হয়েছে ১০০-রও বেশি ছবি ও শিল্পকর্ম। এমন চিত্রের দেখা মিলল রাশিয়ার রাজধানী মস্কোর কেন্দ্রীয় সজ্জা শিল্প জাদুঘরে, যেখানে চলছে উত্তর কোরিয়ার শিল্প প্রদর্শনী। উত্তর কোরিয়ার শিল্প প্রদর্শনীতে বিশেষভাবে জায়গা পেয়েছে যুদ্ধচিত্র, যেখানে কুর্স্ক অভিযানে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে উত্তর কোরীয় সেনাদের লড়াইকে বিজয়ের স্মারক হিসেবে তুলে ধরা হয়। পাশাপাশি মিসাইল উৎক্ষেপণ, ফসল ঘরে তোলা কৃষক কিংবা সুখী পরিবার সবই রয়েছে প্রদর্শনীতে। কেবল যুদ্ধ নয়, কৌশলগত সম্পর্ক স্পষ্ট হয় বিশেষ এ প্রদর্শনীতে। গেল বছর পুতিন কিম স্বাক্ষরিত চুক্তিতে ছিল পারস্পরিক প্রতিরক্ষা ধারা। এরপর থেকে সরাসরি ট্রেন ও ফ্লাইট চালু হয় মস্কো পিয়ংইয়ং রুটে। এমনকি রুশ পর্যটকদের জন্য উত্তর কোরিয়ার সমুদ্র তীরবর্তী রিসোর্টও প্রচারে এসেছে। উত্তর কোরিয়াকে নিয়ে তাদের পূর্বধারণা বদলেছে বলে জানান দর্শনার্থীরা। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। চীনের লাবুবু চরিত্রের খেলনা বিশ্ববাজারে আলোড়ন তুলেছে। দিন দিন এর জনপ্রিয়তা বৃদ্ধির সঙ্গে বাড়ছে বাজার মূল্য, আর তাই চীনের মার্কেটগুলোতে চলছে পরবর্তী লাবুবু খুঁজে বের করার প্রতিযোগিতা। একদিকে শিল্পী, অন্যদিকে নতুন নতুন কোম্পানি, সবাই চাচ্ছে কোটি টাকার বাজারে নিজেদের জায়গা করে নিতে।
পপ মার্টের মতো বিশ্বব্যাপী সাড়া জাগানো ক্যারেক্টার তৈরি করাই তাদের একমাত্র লক্ষ্য। লাবুবু সেই আনকোড়া সুন্দর চরিত্র, যার জন্য পপ মার্টের আয় এবছর $400 কোটি ছাড়ানোর পথে। সেই জোয়ারেই তরুণ শিল্পী রানিও নিজের তৈরি চরিত্র আকিডু দিয়ে আলোচনায়। তার মতে আকিডু এক অন্তর্মুখী ছেলের গল্প, যে সবসময় অন্যের দৃষ্টির ভেতরে নিজেকে খোঁজে। এখন চীনের সরবরাহ ব্যবস্থার সুবিধা নিয়ে পূর্ণাঙ্গ স্টুডিও গড়ে তুলেছেন তিনি। আমি প্রথম আকিডু আঁকতে শুরু করি ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরে পড়ার সময়। 5 রুমমেটের সঙ্গে একটি ভাড়া করা অ্যাপার্টমেন্টে থাকতাম। নিজের বাথরুমে ছোট্ট স্টুডিও বানিয়ে প্রথম আকিডু আঁকি। পরে চীনে ডিজাইন ও প্রোডাকশন সুবিধাজনক হওয়ায় সেখানে ছোট স্টুডিও খুলে কাজ শুরু করি, যদিও আসল পরিকল্পনা ছিল থাইল্যান্ডে থাকতে। রান ইউয়ের মতো ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি নতুন কোম্পানিগুলোও বাজারে নিজেদের জায়গা খুঁজছে। সিগু ওয়ার্কস নামের এক আর্ট টয় কোম্পানি বাজারে এনেছে অ্যাংরি এমি নামে নতুন চরিত্রের খেলনা। কোম্পানির সহ প্রতিষ্ঠাতা জানান, পপ মার্ট শিল্পটিকে বড় পরিসরে নিয়ে গেছে ঠিকই, তবে সৃজনশীলতা ও মানের দিক থেকে তারাও সমানে টক্কর দিতে প্রস্তুত। অন্তত কিছু পর্যায়ে পপ মার্টকে ছাড়িয়ে যাওয়াই তাদের লক্ষ্য বলে জানান তিনি। বিশ্লেষকরা বলছেন, চীনের শক্তি এখন শুধু উৎপাদনশীলতায় নয়, বরং সৃজনশীলতা, বাজারে দ্রুত প্রবেশের ক্ষমতা এবং ডেটা নির্ভর প্ল্যাটফর্ম ব্যবহারেও। তবে শিল্পীরা সতর্ক করছেন, বাজারে এক ধরনের নকল লাবুবু তৈরির প্রতিযোগিতাও চলছে। জনপ্রিয় হলেই দ্রুত তার প্রতিলিপি ছড়িয়ে পড়ছে। এতে আসল শিল্প ভাবনা হারিয়ে যাচ্ছে বলেও শঙ্কা প্রকাশ করেন তারা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার, শান্তি পরিকল্পনা মেনে নিতে হামাসকে ট্রাম্পের আলটিমেটাম, না হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি। ইসরায়েলি বর্বরতায় গাজায় একদিন নিহত আরও 65 ফিলিস্তিনি। জাতিসংঘে নিষেধাজ্ঞা কার্যকরের পরও কঠোর অবস্থানে ইরান, কোনো চাপের কাছে মাথা নত করবে না তেহরান, জানালেন আরাকচি। শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা। এবং বাজেট পাশে ব্যর্থ মার্কিন কংগ্রেস, সমঝোতা না পৌঁছালে মধ্যরাত থেকে বন্ধ হয়ে যাবে সরকারি কার্যক্রম। চাকরি হারানোর শঙ্কায় লাখ লাখ মানুষ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ নিয়ে যুক্ত হবেন সহকর্মী আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ রাব্বি। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গে থাকুন সময়ের।